কৃষকরা সম্মান পাচ্ছেন এবং ভাতা পাচ্ছেন। এই 7 বছরে কিষাণ সম্মান নিধি হিসাবে 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন এবং এদের জন্য এই 7 বছরে কিষাণ সম্মান নিধিতে 842 কোটি 26 লক্ষ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। ফসল বীমা যোজনা, বন্যা খরায় আমরা প্রত্যেকটি বছর আগে দেখতাম যে কৃষকরা পুঁজিপতিদের থেকে মূলধন নিয়ে চড়া সুদে টাকা নিয়ে কৃষিকার্যের জন্য তারা সার, বীজ, নানান জিনিস ক্রয় করার জন্য তাদেরকে সুদ সহ লোন নিতে হতো। আজকে এই ফসল বীমা যোজনা চালু হওয়ার পর থেকে অন্তত বন্যা এবং খরায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে এই ফসল বীমা যোজনা। এই যোজনায় 14,14,000 কৃষক এই পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন। কিষাণ ক্রেডিট কার্ড এখন পর্যন্ত 3,81,665টি কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন আমাদের রাজ্যের কৃষকরা। এই কেসিসি কার্ড এর মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকরা 2,142 কোটি 58 লক্ষ টাকা ইতিমধ্যে পেয়েছেন। 2018-19 থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের থেকে 2,25,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে আমাদের রাজ্যের খাদ্য জনসংভরণ দপ্তর কৃষকদের কাছ থেকে সরাসরি করেছে। আমাদের এবারের বাজেট বইটি পড়ে যে জিনিসগুলি আমি একটু আলোচনা করব, যে এই রাজ্যের 19,906 জন কৃষকের তত্ত্বাবধানে 20,161 হেক্টর জমিকে জৈব চাষের আওতায় আনা হয়েছে। পাশাপাশি 1,076টি জৈব চাষের ক্লাস্টার, 40টি কৃষক উৎপাদন সংস্থা গঠন করা হয়েছে। 2024-25 অর্থ বছরে ধানের উৎপাদন ফলন বৃদ্ধির লক্ষ্যে 92,588 হেক্টর কৃষি জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP বাস্তবায়িত হয়েছে। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাজ্জাদ, কাকরাবন, করবু, কিল্লা এবং কুমারঘাটের 5টি তথ্য প্রযুক্তির সুবিধা সমেত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সয়েল হেলথ কার্ডের কথা বললাম। এই রাজ্যের 8টি জেলার 52টি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী 127 কোটি 15 লক্ষ টাকার প্রস্তাব রেখেছেন। ত্রিপুরা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এন্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকরণ, সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরা একটা আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 18 কোটি 50 লক্ষ টাকার প্রকল্প হাতে নিয়েছেন। তাছাড়া এবার নতুন একটি আমরা জিনিস দেখলাম, কৃষক কল্যাণ দপ্তরের জন্য 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করার প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন, যেটাকে আমরা সর্বাত্মকরণে সমর্থন করছি এবং তার জন্য 5 কোটি টাকার অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশের কথা যদি আমরা বলি, এতদিন শুনতাম শুধুমাত্র, আমি আসবো একটা করে, শুনতাম যে রাজ্যকে মৎস্য চাষে স্বয়ম্ভর করার জন্য বিগত সরকার নানাবিধ ভূমিকা রয়েছে। কি কি ভূমিকা নিয়েছেন তাদের বাজেটগুলি থেকে আমি রাজ্যবাসীকে অবহিত করবো। 2024-25 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণী পালককে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কিষাণ সম্মান নিধি আমরা জানতাম বছরে 6,000 টাকা, এখন আমাদের সরকারের সময়, দুটোই আমাদের সরকারের সময়, এবারও আমরা দেখেছি যে প্রাণী সম্পদ অর্থাৎ প্রাণী পালকদেরও যে সম্মান করা যায়, তাদেরকেও সাহায্য করা যায় যদি সরকার আন্তরিক হয় তাদের প্রতি। সরকার আজকে তাদেরকে 6,000 টাকা করে বছরে
সাম্মানিক নিধি তাদেরকে প্রদান করেছেন। এই বিধ্বংসী বন্যায়ও আমরা দেখেছি মানুষকে রক্ষা করা, মানব সম্পদকে রক্ষা করার জন্য রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার এন্টায়ার টিম যেভাবে কাজ করেছে, শুধু মানব সম্পদ রক্ষা করা নয়, এই রাজ্যের পশু পাখিকে রক্ষা করার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা, বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং বন্যা পরবর্তী উদ্যোগ হিসেবে 851টি চিকিৎসা শিবিরে 1,12,055টি গবাদি পশু, 2,09,233টি পাখির চিকিৎসা ও টিকাকরণ হয়েছে, যার মাধ্যমে মোট 28,948 জন প্রাণী পালক উপকৃত হয়েছে। শুধু তাই নয়, মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। তার জন্য 4,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বামুটিয়ায় গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডে একটি নতুন দুগ্ধ উৎপাদন কেন্দ্র তৈরি করার জন্য 2 কোটি টাকার বাজেট অর্থ বরাদ্দ করা হয়েছে। শুধু ভাষণ দিয়ে মাঠ বাজার গরম করার নয়, প্রকৃত অর্থে প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ বরাদ্দ রেখে মাননীয় অর্থমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে এই রাজ্যের সকল অংশের মানুষ, কৃষক, প্রাণী পালক, গরিব মানুষ, প্রত্যেকের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিদ্যালয় শিক্ষার কথা যদি আমরা বলি, এই শিক্ষা আজকে আমরা যেমন স্কুল টিচার নিয়োগের প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে আবার টেট ঘোষণা করা হয়েছে, টেটের পরীক্ষার নির্ঘণ্ট সূচি আমরা পেয়েছি। তাছাড়া স্নাতক শিক্ষক, অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন কোর্সে, বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে টিচার নিয়োগের জন্য এখানে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং সুপার 30 প্রকল্পের মাধ্যমে 2024-25 অর্থ বছরে একজন শিক্ষার্থী আইআইটি, 3 জন এনআইটি এবং 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে। চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে 1,20,00,000 টাকা। যাতায়াতের সুবিধার জন্য এবছর 23,300টি বাইসাইকেল ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে, এর জন্য 10 কোটি টাকা ব্যয় হয়েছে। RIDF এর অধীনে 335,71,00,000 টাকা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44,22,00,000 টাকা ব্যয়ে 46টি উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ অলরেডি শুরু হয়েছে। কিচেন গার্ডেন থেকে শুরু করে নানাবিধ ভাবে বিদ্যালয় শিক্ষাকে আরো জনমুখী করার, আরো ছাত্রমুখী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তার জন্য বিধান রেখেছেন। আজকে প্রত্যেকটি স্কুলে টিঙ্কারিং ক্লাব থেকে শুরু করে স্মার্ট ক্লাস, পার্সোনাল অ্যাপ্টিটিউড লার্নিং, দক্ষতা বিকশন, স্কিল এডুকেশন চালু করা, দিব্যাঙ্গ শিশুদেরকে চাহিদা অনুযায়ী তাদের চলন সামগ্রী প্রদান করা বিভিন্ন ভাবে, এবং শৌচালয়, প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে উন্নত মানের শৌচালয় থাকে তার জন্য সেইভাবে কাজ করা হয়েছে। শিক্ষকদের জন্য কোয়ার্টার নির্মাণের কাজও চলছে মাননীয় অধ্যক্ষ মহোদয়। সবচেয়ে বড় কথা, আজকে বিভিন্ন মহকুমায় ইংরাজি এবং বিজ্ঞান বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব আমাদের রাজ্যের অর্থমন্ত্রী রেখেছেন, এবং প্রত্যেকটি মহকুমায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাঠরত 100 জন করে শিক্ষার্থী এই কোচিং সেন্টারে কোচিং গ্রহণ করতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, রাজ্য সরকার মহিলা কলেজ, আমাদের রাজ্য সরকার মহিলা কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে বলে তার প্রস্তাব রেখেছেন। এবং নতুন করে 25-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবং এবং করবুকে 3টি ডিগ্রি কলেজ নতুন করে স্থাপন করার প্রস্তাব রয়েছে। সবচেয়ে আরো একটি আনন্দের বিষয় হলো
আজকাল আমাদের সরকার শুধুমাত্র আমরা এই 10,323 চাকরি যাওয়ার পর আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং তাদের যে কষ্টটা আমরা উপলব্ধি করেছি, তার জন্য আমাদের সরকার আজকে ট্রেনিং সেন্টার, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব তিনি রেখেছেন এবং প্রকল্পের জন্য 1,50,00,000 টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর কথা যদি বলি, মাননীয় মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায়। আজকে এই রাজ্যের বিভিন্ন জেলায় সিনথেটিক টার্ফ ফুটবল হচ্ছে, সুইমিং পুলের ডেভেলপমেন্ট হচ্ছে এবং বাজারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে আরো 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করার প্রস্তাবও এবারের বাজেটে রাখা হয়েছে। প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হল, আধুনিক সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে। এই প্রোগ্রাম আমাদের বাজেটে রয়েছে এবং তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমাদের বিরোধী দলনেতা অনেক কথা বলেছেন এবং বিরোধী দলের বন্ধুরা আজকে নেই, তারাও অনেক কথা বলেছেন। আমরা কখনোই ভাবতে পারি যে ত্রিপুরাতে আমাদের কিডনির ট্রান্সপ্লান্ট হবে, আমাদের হার্টের এত বড় বড় অপারেশন হবে, বাইপাস হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কতটা মানুষের কাজে লাগে, তেলিয়ামুড়ার অনিমা রায় চৌধুরীকে তাহলে জিজ্ঞেস করতে হয়। তিনি মরণাপন্ন ছিলেন, জিবি হাসপাতালে তার চিকিৎসা হয়, শেষ পর্যন্ত তাকে আইএনএসে নিয়ে জন আরোগ্য যোজনার মাধ্যমে তার চিকিৎসা করা হয়। মৃতপ্রায় ওই মহিলাকে সুস্থ করে আমরা বাড়িতে নিয়ে যেতে পেরেছি এবং তার জন্য তার পরিবারের তরফ থেকে কোনো টাকা খরচ করতে হয়নি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সেই পরিবার বেনিফিটেড হয়েছে। এই 2 মাস আগের কথা, 2 মাসও হয়নি, তেলিয়ামুড়ার একটি বাচ্চা মেয়ের জন্ম হয়। জন্মের সাথে সাথে ধরা পড়ে তার হার্টে ফুটু রয়েছে এবং তার পালমোনারি আর্টারি ব্লকেজ রয়েছে। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে আইএলএস হাসপাতালে যাই, তারপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি। ওই বাচ্চাটিকে তৎক্ষণাৎ 3 দিনের শিশুটিকে আমরা কলকাতায় রেফার করা হয় এবং কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এই বাচ্চাটির হার্টের ফুটু বন্ধ করা হয় এবং তার পালমোনারি আর্টারি অপারেশন করে তাকে সেখানে রিং পরিয়ে দেওয়া হয়। বাচ্চা মেয়েটি এখন সুস্থ রয়েছে। তার পরিবারের জন্য তার পরিবারের কোনো অর্থ খরচ করতে হয়নি, অন্তত চিকিৎসা বাবদে। এবং আজকে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ব্যাপক উন্নয়ন দেখতে পাচ্ছি। বিভিন্ন সুপার স্পেশালিটি ডক্টর থেকে শুরু করে নতুন শয্যা বিশিষ্ট হাসপাতাল, মেডিসিন ওয়ার্ড, এগুলি এক্সটেনশনের কাজ চলছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিরন্তর স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কাজ করছে। শুধু তাই নয়, প্রত্যেকটি মহকুমায় পিএইচসি, সিএইচসি কে ডেভেলপ করে সেখানে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করে আজকে কিন্তু গ্রামীণ প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা পাচ্ছে। বেশি দিন আগের কথা নয়, 2013-14 সালের কথা, ম্যালেরিয়ায় হাজার হাজার লোক মারা যেত, কিন্তু এই কমিউনিটি হেলথ অফিসার এদের নিয়োগের পর এবং প্রত্যেকটি এলাকায় কমিউনিটি হেলথ সেন্টার এবং পাবলিক হেলথ সেন্টার করে আজকে কিন্তু ম্যালেরিয়ার রোগকে আমরা নির্মূল করতে পেরেছি। শুধু তাই নয়, প্রত্যেক টিবি রোগীদের জন্য আমাদের সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন যে এই রাজ্য থেকে যাতে টিবি নির্মূল করা যায় এবং সেটা দেশের প্রধানমন্ত্রীর আহ্বান রয়েছে। আমাদের লক্ষ্য হলো এই রাজ্য থেকে, এই দেশ থেকে আমরা যেন টিবিকে নির্মূল করতে পারি। তার জন্য সরকার বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ট্যুরিজমের কথা যদি বলি তাহলে আমরা দেখেছি যে এই রাজ্যে ট্যুরিজমটাকেও যে বিনিয়োগ করা যায় এবং ট্যুরিজমের মাধ্যমেও যাতে যে রাজ্যের রেভিনিউ বাড়তে পারে, সেটা আমাদের সরকার তার প্রকৃত উদাহরণ। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে ট্যুরিজম যেভাবে কাজ করছে, কিছুদিন আগে ট্যুরিজম ফেস্ট হয়েছে, যেখানে নারকেলগঞ্জ, ছবিমুড়া থেকে শুরু করে আমাদের কমলাসাগর, আমাদের আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে
বিভিন্ন ভাবে সেখানে কিন্তু ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য কাজ হয়েছে। আজকে ওয়াটার স্কি থেকে শুরু করে বোটিং থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি। এবং আজকে নারিকেলকুঞ্জে ছবি মোড়াতে লঘাট হয়েছে। দেশ বিদেশ থেকে আজকে টুরিস্ট আমাদের রাজ্যে আসছেন এবং সেই পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে, আগামী দিনও আরো হবে। এবং ত্রিপুরাকে আজকে প্রান্তিক রাজ্য হিসেবে নয়, একটা টুরিস্ট স্পট হিসেবে, টুরিস্ট রাজ্য হিসেবে আমাদের এই ট্যুরিজম ডিপার্টমেন্ট কাজ করবে এবং তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। বিগত সরকারের সময় তফসিলি চাকরি কল্যাণ দপ্তর কি কাজ করেছে আমরা জানি। আমরা যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি, আমরা বিভিন্ন ট্রাইবাল এরিয়াসে গেছি, আমাদের কেন্দ্রে এবং অন্যান্য কেন্দ্রেও আমরা দেখেছি সেখানে রাস্তা নেই, জল নেই। আজ প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে জল জীবন মিশনের আওতায় আজকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি। আমরা হয়তো 100% স্যাচুরেটেড পয়েন্টে যেতে পারিনি, কিন্তু কাজ হচ্ছে। অনেক জায়গায় মাটির নিচে অত গভীরে গিয়েও জলের লেভেল পাওয়া যাচ্ছে না, সেখানে আমাদের খানিকটা অসুবিধা হচ্ছে দপ্তরে। কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু আমরা জলের কানেকশন পৌঁছে দিতে পেরেছি। আজকে তফসিলি জাতির ছাত্র স্টুডেন্ট মানে উপজাতির ছাত্রছাত্রীদের জন্য আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা প্রত্যেকটি হোস্টেল ভিজিট করছে, যেটা বিগত সময়ে আমরা পাইনি। প্রত্যেকটি স্টুডেন্টের সঙ্গে কথা বলছে, তাদের ছাত্রদের জন্য যে মাসুহারা দেওয়া হয় তাদের থাকা খাওয়ার জন্য, তার পরিমাণও কিন্তু আমাদের সরকার পরপর দুবার বাড়িয়েছে। এবং কিভাবে তফসিলি জনজাতি কল্যাণ দপ্তর কিভাবে কাজ করছে এটা আমরা দেখেছি। এবং আমাদের এই মাননীয় অর্থমন্ত্রী কিন্তু এইভাবে স্কলারশিপ প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন ভাবে তফসিলি জনজাতি অংশের মানুষের কল্যাণে এই দপ্তর কাজ করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট যেদিন মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটের পর রীতি অনুযায়ী বিরোধী দলের নেতা সেই বাজেট নিয়ে আলোচনা রাখবেন। আমরা কি দেখলাম, এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করার সাথে সাথে মাননীয় বিরোধী দলের নেতা বিধানসভা কক্ষ ছেড়ে গিয়ে ওনার কক্ষে গিয়ে উনি সাংবাদিক সম্মেলন করেন। একটা বাজেট বই, একটা বাজেট ভাষণ পড়তে গেলে একটা সময় নেয়। তিনি সেই সময়টুকু না নিয়ে তিনি বলে দিলেন এই বাজেট দিশাহীন, এই বাজেট জনকল্যাণমুখী নয়, এই বাজেট কসমেটিক বাজেট, এমন ভাবে অপব্যাখ্যা করে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দল নেতা বলেছেন যে 10,323-এর কথা এবারের বাজেটে বলা নেই। তিনি বললেন যে এই বাজেট 10,323-এর কথা বলা নেই, বেকারদের কথা বলা নেই, কর্মসংস্থানের কথা বলা নেই। 10,323 এই মানুষগুলির জন্য আমাদের সরকার অনেক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে। একটু আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2014 সালে মাননীয় অধ্যক্ষ মহোদয় 10,323 যে মামলাগুলি হয়েছিল তার রায় বেরিয়েছিল। 2014 সালের বাজেট বই, সেই সময়ে অর্থমন্ত্রী ছিলেন মাননীয় অধ্যক্ষ মহোদয় একটুখানি, কারণ তারা সবসময় শুধু অপব্যাখ্যা করে 2015 যে বাজেট ভানুলাল সাহা ছিলেন অর্থমন্ত্রী পেশ করে দেন, সেখানে 2014 সালের রায় দেওয়া 10,323-এর কথা কোনো কিছু বলা নেই। এমনকি বেকারদের কর্মসংস্থান এবং বেকারদের জন্য একটি বক্তব্য তারা সেই বাজেটে রাখেননি। 2007, 8, 9, 9, 10 এবং 2016-17 সবগুলি বাজেট আমি বিগত সরকারের সময় আমি পড়েছি, আমি দেখেছি। তারপর 2018-19 আমাদের সেই সময়ে যে অর্থমন্ত্রী ছিলেন জিষ্ণু দেববর্মন মহোদয়, এবং এরপর আমাদের মাননীয় অর্থমন্ত্রী 3 বছর যে টানা বাজেট পেশ করেছে, প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষতা বিকাশের কথা বলা হয়েছে, কিভাবে দক্ষতা অর্জন করে ছেলে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, আত্মনির্ভর হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে চাকরির বন্দোবস্ত করা হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া।
এই রাজ্যের ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা যাতে কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তার জন্য ব্যবস্থা রেখেছে। সমালোচনা করার জন্য শুধু সমালোচনা নয়, সেটা বাস্তবিক করতে হবে। সেখানে আমরা বিগত সরকার এবং আমাদের বর্তমান সরকারের যে বাজেট বিস্তর ফারাক, আমাদের বাজেট জনকল্যাণমুখী বাজেট, সেখানে সমাজের সমস্ত বর্গের কথা বলা হয়েছে। এই বাজেটকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং আশা করব এই বাজেটে আমাদের প্রত্যেক সদস্যরা সেই বাজেটকে সমর্থন করবেন এবং এই রাজ্যের মানুষ তাতে ভীষণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বাজেট বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয়। Pirano forum nang speaker nang hamai maya karo tamin ke oro budget tangnai 21 tarik March 2025 তিনি হাসিনি forum nang অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ থেকে ত্রিপুরা রাজ্যনি বাজেট 32,423.42 crore যে বাজেট পেজ থেকে ও পেজ খাইমানি ন আং সমর্থন খাইনো আং কংনারং সুঙো আং কয়েকটা ডিপার্টমেন্ট নো সানাই বিশেষ করে ট্রাইবাল ওয়েলফেয়ার, এগ্রিকালচার, হায়ার এডুকেশন, সোশ্যাল এডুকেশন আফটারং তুইয়াং কক সানাই ও সরকার তাবুতে হাসতেনি বড় বিভাগে কি ছাত্র, কি কৃষক, কি কর্মচারী সামুখাই চানে রং বিভাগে ও বাজেট বেড়াই জনমুখী বাজেট आं एग्रिकालचार सेक्टर नो आं सानामुखुंगो 2018-19 नि अर्थ बछरो पीएम किसान सम्मान योजनाओ 2,77,970 जन कृषक उपकार मानखा आ प्रकल्प 842 कोटी 62 लक्ष टाका बेनिफिशियारि अकाउंट अलरेडी रां हाबगा जे राज्य 14 लक्ष 14,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতা রেজিস্টার খাইজার তালুসার দ্বারা 3,81,665 কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ খাইজাকা তাই ও খাইজমানি বিসিঙ্গ 2,142 কোটি 85 লক্ষ টাকা মানখা 2018-19 থেকে মরশুম পর্যন্ত কৃষকনি জাগতালকে 2,25,000 মেট্রিক টন ধান ও ন্যূনতম 6 মূল্যে পাইনানি আবো খাইজাকা তাই 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনাও নামক কাইসা স্কিম দङ আই স্কিমনি ফলে যারা সামুং খাইজানাय রক উপার খাইজাनाय রক বড় गाहाम के बंगी हाई प्रोडक्ट खाइमानाय नि अमाहिनि जे स्किम खाइजाका आबो निबागै 5 कोटी टाका रां नारेजाका बनिबागै सिनि मानगोनां बरंगोनां एग्रिकालचार मिनिस्टार बरंगोनां रतनलाल नाथ महोदयनि गलाय हामाय मारो प्रोजेक्ट के चलित कृषि ताई विभिन्न ब्लक पावर टिलर बागै दङ स्प्रे मेसिन बागै दङ अब कैसा चिनी सरकार बर्तमान सरकारनि कैसा गाहाम लक्षण ताई आं एडिसि बाजेटनि 860 कोटी 28 लक्ष आबनतबियो किसा सारामुसुंग ताऊ एडिसिओ प्राय बेतन नमाबाय डेपुटेड स्टाफ बेतन अनुस्टाफ सह अंगनवाड़ी सह रां बेतन लुई दिए ताऊ 3% बाइबा बायदमान सह ताई एनडीसी पेंशनार बंगी जत एनडीसी बाथा सह एडमिनिस्ट्रेटिव कस्ट सह प्राय 760 कोटी मतन थांगो बंगाबो ओके आ जागाव 860 कोटी आबो डेभलपमेंट बागै बेलाय कम
abo ta kisa bari ka sakumo at least 1000 crore pun thangke abo ta musang kumo boni bagai no ang sanong sungo kaisa salaya kolai khaine roko salaya kolai budget kheke kalai chanai jeitu ADCU bo diploma tha IPFT BJP ke sungatan setau sarkar ke soli samaba bol silai ulai soli thangke belai ADC bolbas khai tangnai aro tangnai rong bagai belai hamari khainai tai বিশেষ khaiye angoro nungmane kaise department no 1 কোটি 65 লক্ষ বিশেষ করে PWD ডিপার্টমেন্ট 6 কোটি সি whereas 1180 কিলোমিটার rural connectivity dengan bagi ADCO asut samung khajanai lama tong agar 6 কোটি ringmu 1 kilometer lama khaya sanga se 1 crore thang enga aro 6 kilometer bara khaimia or ang mayabo ADCO samung tangmaya ADC ni thane semte ba samani tehra ran khabang manan bagi ni enga ang tau tribal welfare sanai tribal welfare ni 2025-26 financial year ro Chief Minister Robert Wilson প্রকল্প 20,745 হেক্টর রাবার প্ল্যান্টেশন খাইয়া বিভাগে যে রমদাকা আবার বেলায় তাহা মুক্ত তাই 10টা রাবার প্রসেসিং সেন্টার প্রাইজাক নাই আবার বিভাগে বেলায় আমি মারো তাই 3 নর্স 3টা 100 বেডেড সিটেড ST হোস্টেল খাইনার জায়গা হিমাবো আবার বেলায় 3 পিপ্রাসা বরং বিভাগে বেলায় বেলায় hamari hoknai tam ningka kirisa bororo porimia rangkusa koroskai porimia borok kuno mote rangkusa runggo solise borok pori tongmani au hostela tonghanga borok free cost tongai porimanai borok ni tuition manai tai aboni sate keep together ST hostel bahaino tai satta khaiya himani development department hoke bono bela hamai maro 50 state ST tribal hostel jana himani abo kiprasa chini gari borok student nong bagai abo belai nangkuk mani abo belai kiprasa rok hamari manai abo bai tai 36 ta no ST hostel tei kaham nani bagai water treatment bo jana himai je sajak mani abo belai kahamuddo ebong abo bai kiprasa rok kaham omo manai তাই মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ডেভেলপমেন্ট স্কিম আবো 100 প্রোগ্রাম যে জোড়া জোড়া 100 প্রোগ্রাম রাখা আও লাইসিন টিপ্রাসা মেধাবী ছাত্ররা কারণ স্টুডেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেভাবে আবো উদ্যোগ রাখা আবো বেলাই গাহাম আং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বেলাই হাবাই মারো তামনি ইনকাই বো বেলাই একটি বইতাম সাতাম সাবা আংনায়া বকু একটি তো সামখাই দङ তাবো সারপ্রাইজ ভিজিট তো খাই দङ বা হোস্টেল থাঙ্গাই টিপ্রাসা অনেক জায়গা অনিয়ম দङ মানরাখা অনেক জায়গা সুপারক্তি মতি তংয়া সুপারক্তি মতি এই স্টুডেন্ট নাইকইয়া আবার মানরাখা আই রগ আবা হাই নুকিয়া ট্রাইবাল মিনিস্টার হেনকাসতো আগার ক্লাসিনি আসুক দङ নগু যেবা তাবন ট্রাইবাল মিনিস্টার ও জায়গা জায়গা বেড়াই নাই আবো আমরাই পছন্দ না থাকি বলো বিনি যে পারে কি বো খাই দङ bono bela hamai mar ya karo tai all 100 program chief minister development scheme 100 program aro chini ST medavi student no bono JEE NEET UPSC senya ni bagai exam senya ni bagai bono ni bagai subida mannai abo belai kahamutto tam ningangke chini borok lekha pora khlai মেধাবী তারান টংফানো যে EPSC IS IPS yen jaga abai asunani jimbro sei scoop maya jong abai pusabo rang subai ko porimiya boni bagai tribal fen no pakke udduke je udduk na rakha abo belai kahamutto abo bai sini tiprasa bosongro student ro belai upokar manai ang mai bona hambai maya kore schedule class oni bahaino 2025-26 financial year ro chilul tribal welfare ni 20,000 student no 6 to 8 class student no pre-matric
स्कॉलरशिप रोजागनाय जे टारगेट नारजामनि औ बेलाय गाहाम ताई 9,500 स्टूडेंट 9 to 10 क्लास स्टूडेंट एससी स्टूडेंट नंना इमेटिक स्कॉलरशिप रोजागनाय ममो बेलाय एससी स्टूडेंट बै गाहाम ताई 23,500 स्टूडेंट नंना माध्यमिक से परवर्ती स्कॉलरशिप रोजागनाय नि से सागलायमानि औ बेलाय एससी स्टूडेंट उपकार माने आबोबाय औ बाजेट ESC, PST, OBC, माइनॉरिटी जब तो बड़ों निभागे नो काम बजट जनमुखी बजट ताई हायर एजुकेशन हो हमके अंशनामु जोंगो राज्य शिक्षक स्वल्पता शिक्षक नि संकट नबु तंबानी आबो मुख्यमंत्री उसकागो सागलाय रेखा जे 201 टा असिस्टेंट प्रोफेसर पोस्ट साकरी तंगनाय आबो बाय जे शिक्षक स्वल्पता तंबानी आबो सुंगाबो फिलाप खाइमाने नि आबो जे संकट बुरा मुक्तंगन नि सुंगा साकले ताई 13 जना प्रिंसिपल जे शून्य तंबानी आबो प्रिंसिपल सारा जे कॉलेज सही तंबानी आबो तंगनाय नि खनो ताइबो काम खबर उनहा ताग्राय मुख्य अरनि बजेट नि अरो हायर एजुकेशन नुखा सागलायमानि जे जोंनि प्रतंत अंचल विशेष खायै आमबासा ताई बरगु काग्राबन कलेज कटालथाय डिग्री कलेज माने आबो बेलाय गाहाम उद्योग एवं गाहाम परिकल्पना तामुन गांके आबो बाय सी आरो प्रतंत अंचलनि बरर बेलाय सुबिदा मानाय विशेष खायै आमबासा बरर तंनाय बर yang goyang गुबुन जागा थानाव गैया बै आरामनासि हायनो थाखा बरक ताबो आमबासा जे गाना गिनि जे स्टुडेन्ट थानाय रक ताबो हायर सेकेंडारी पास नि जारा कलेज थानाय रक बरक बेलाय सुबिदा मानाय एवं उपकार होनाय जे खायै करबो बाहाय करबो नि जे आरो करबो अनेक दिग्गजि मिथिंबंनि दाबि दंमोन आं खालामनि आबो कलेज नि बागै ताबो बर्तमान बीजेपी आईपीएफ डिप्लोमेट सरकार जे उद्योग नाखा आबो बेलाय जत बरं नि बागै गाहाम उद्योग आबो मै कलेज करबो ओंखांके आरो जारा गरिबं सनि बर जारा गरिसा बर आगरतला फायै गुबुन सिटियाव फायै नकपारा थाङै करि मानिया बरं रां फैसा थैबाय तामनि गे नकपारा गायसा खानाला ताबो 4,000 5,000 6,000 ताई जाय नों थाराव आबो बाय परिसानानि प्राय 10-15,000 नांगौ मासाव आबो रां फैसा रिनि बागै बर फाटा याम फाय परिमाम फैया दंनि बागै अ डिग्री कलेज माने आबो बेलाय गाहाम आबो बाय संदुक थिने जनजाति अंशनि बर बेलाय उपकार मानाय आजागाव दिना आमबासा नि गबगबो आरो जे कलेज माने आजागाव बनि बागै न आं मा सावो जे सरकार ताबो जे सरकार सामुंथाय दं आबो सीडीएम 25 बছর এক नागारा जे सामुंथाय माने आबोनि किंडाल सामुंथाय आबो जों सामुंथाय दं ताबो जे लुकजां माने ताबनि गा सीडीएम सो आंदोलन खायरो बरकनि हिंदो जुता सामले हिंदो आबा के हमनि हिंदो हम खायो किंदा आंदोलन फसल को नुक्या आबा के बरक हम खायो ताई फिजारि डिपार्टमेंट बाङावो थांनि उया सिनि मैदान सपना सागाबो 2025 26 अक्ट'बर सुदु अनुगति जला सिमिसि मत्स्य चाष प्रशिक्षण खायजानाय नि आबो खायजामनि आबो जदि डिसेंट्रलाइज खायै डिस्ट्रिक्ट वाइज बागै थांगा आबो बेलाय जाखुमो आबो बागै 8 कोटी र 82 लाख टाका जे खायजानायनि सामनि आबो डिसेंट्रलाइज खायै डिस्ट्रिक्ट वाइज खायै थांगा जतन सुबिदा मान कमाबो हेल्थ स्वास्थ्य गाहाम तंखासे जत किसु खायमानो नों रां फैसा जेसेबां दं बि स्वास्थ्य गाहाम करिंगांके नों कुनु किसु खायमिया स्वास्थ्य से गाहाम दनानो दा स्वास्थ्य गाहाम दनानि बागै बर्तमान सरकार जे उद्योग नाखा विशेष खायै सागलायनो नुखारो दालाय डिस्ट्रिक्ट नि मरासराव ताई उकाइसरिबो 10 बेडेड प्राइमरी हेल्थ सेंटर खुलिनानै मोन अब बेलाय गाहाम उद्योग तामनि इंके स्वास्थ्य परिसेवा जों दीर्घदिन मालाया हागेमां बहुत दिन बसर जों बारनि फैसा स्वास्थ्य परिसेवा जों माया ताम इंके जों हागेंगा आगरतला रेफार खाय हरजागो आगरतला रेफारेल हॉस्पिटल नि
जिबियाव बिराद इरिं थाङो आबोनि बागै जों गाहाम ट्रिटमेन्ट माना दरा मायां थाङो बनि बागै ताबो बर' दबाइसरि ताई मरा सराव दालाय डिस्ट्रिक्टनि अजागाव खायना हाबाय आरानि एलाकानि बर' दालाय साइस्थ परिसेबा गाहाम मानाय बर' ताबुताय गानागिनि उनाव बुंनो साइस्थ परिसेबा खायनानि बागै बर' सुबिदा मानाय ताई कैसा सिबाजला डिस्ट्रिक्ट हस्पिटाल आसो दिनै डिमान्ड दंमानि सिबाजला डिस्ट्रिक्ट खायनानि बागै अलरेडि सरकार परिकल्पना खायजागा बाखिबारि आबो संक्षेप करेनि संगको उमु खायजागा सिबाजला डिस्ट्रिक्टनि हस्पिटाल आबो बिशामगन्जो खायनानि बागै अलरेडि जागाराव आइडेन्टिफाइ खायजागा आबोनि बागै आबो आनि विधानसभा केन्द्र गयो सरकारनो बेलाय हामनाय मारुओ आबोनि बागै 45 कोटी 57 लाख रां रंजाखा ताई थांनाय दाख्लैनि बोसोरखौ थांनाय 24 ड्राग रिहेब सेन्टार खायनानि बागै किसानगन्जआव गायसा 121 कोटीनि ड्राग रिहेब सेन्टार खुलिनायनि बागै अलरेडि भूमि पूजन खायसानि जाखा आबोनि बागै सरकारनो बेलाय हामनाय मारुओ तामनिंका 121 कोटी ड्राग रिहेब सेन्टार आबो खुलक जाखांका उन्नत धरननि खायसा सुइमिं पुल जिमनास्टिक और अनेक जिम टीम खायमानाय आबाय फेसिलिटी गोनांखे अबो खायजानाय आबोनि बागै बेलाय हामबाय ताई सरकारनि जे उद्योग जेटा नागरिक कंपनी तागारतला कम्युनिटी हेल्थ सेंटर न ताई मोहनपुर कम्युनिटी हेल्थ सेंटर न 30 आसन विशिष्ट आबोनो 50 गेटेड थाय आपग्रेड थाय महकुमा हॉस्पिटल खायनाय मानि ओ बेलाय गाहाम ओ दीर्घदिननि डिमान्ड कंपनी अब महकुमा हॉस्पिटल मान हांके अब सब बर'रानो जोंताबो फार्स्ट रेफरेल हॉस्पिटल हिसाबै जोंहाबो आसुबिदा मानि मोननाय आबोनि बागै हेल्थ जाय नांगौमानि आबो हेल्थ डॉक्टर साखान डॉक्टर आबो दाबो जों मानन दिखि थांखौबो आबो बेलाय हामबाय जाय सोशल वेलफेयर फाइनेंशियल 2025-26 फाइनेंशियल इयाराव मुख्यमंत्री कन्या विवाह योजना कैसा स्कीम खायजाका ओ योजनाव अन्तर्गत फैमिलिनि बोरैबोसा न गायनायनि बागै सरकार 50,000 रां खरस खायनाय औ बेलाय अन्तर्गत फैमिलिनि बागै बोरैसाफोराव बागै बेलाय नांगौमानि मुख्यमंत्री बालिका मुख्यमंत्री बालिका समृद्धि योजना कैसा स्कीम जेतु बुजाका आ योजनाबो जरा परमानेंट किफ्राव गावनाय बर' अन्तर्गत फैमिलि बर' गाहायनो 50,000 रां बिनियोग खायमानाय ताई 18 बोसोर जाखांखे आबो बर' रां इसोरनाय मानाय आबो बेलाय गाहाम उद्योग बनि बागैनो सरकारनो बेलाय हामनाय मारुओ बर'नि बागै जरा अन्तर्गत फैमिलि रंनि बागै आरडि डिपार्टमेन्ट 2025-26 फाइनेंशियल इयाराव रागानि रां रंजाखा 11,1360 नागिरनाखा ताई प्राइम मिनिस्टार आवास योजनानि बागै 1,458 कोटी ताई TRLM नि बिसिङाव 475 कोटी रां रंजाखा अबाय गोबां बर'रक बाहार बिसिङाव ग्राम बिसिं दंनाय रक ओ इंद्रा आवास प्राइम मिनिस्टार आवास योजनाव आवताव गोबां बर'रक नक माननाय नक ग्रिन दंनाय बर'रक गोबां बर'रक नक अमुखाय माननाय ताई कैसा लास्ट लॉ डिपार्टमेंट आं तामलुखा दीर्घदिननि डिमान्ड दंमानि जम्बुजला महकुमानि
এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাস, আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় ৭৬ বছর হয়ে গেছে। ত্রিপুরার মানুষ কোনো সময় কল্পনা করতে পারেনি যে এত বড় বাজেট এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম ৩২,০০০ কোটি টাকার উপরে বাজেট, এবং যে গত ৪০ বছর যে আমাদের অপোজিট সরকার ছিল, বাংলাদেশের সরকার, ৫ বছর আর ৩৫ বছর, সেই ৪০ বছরে হাইয়েস্ট বাজেট ত্রিপুরা রাজ্যের ৪০ লক্ষ জনগণের জন্য ১৫,০০০ কোটি টাকা পর্যন্ত উঠতে পেরেছে। তো যার জন্য আমি এই বাজেটকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন করছি। এই কারণে এই বাজেটের মধ্যে আছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের জনজীবন সম্পর্কে সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের অর্থমন্ত্রী সেটাকে বাজেট পেশ করেছেন। তো যার জন্য আজকে যারা আমাদের বিরোধী দল আছেন, এখানে আমাদের অপোজিট বেঞ্চ ছিলেন, আজকে ৭ বছর ধরে ওনারা জেগে ঘুমিয়ে আছেন। আমার একটা ইচ্ছা ছিল যে বিরোধী দলের যারা আছেন, যে ৭ বছর ধরে ওনারা জেগে ঘুমিয়ে আছেন, ওদেরকে একটু জাগানোর প্রয়াস আজকে আমি করতাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওনারা পালিয়ে গেছেন। তো যার জন্য আজকে সত্য কথা যেটা, যার জন্য কথা বলবো, অর্থাৎ একটা কথা আছে আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতো, যার জন্য ভাঙলাম ঘর তার উঠেছে জ্বর, আমার কিসের বাড়ি ঘর। আজকে আমি বক্তব্য হারিয়ে ফেলেছি, কারণ যারা আজকে ৭ বছর ধরে আজকে জেগে ঘুমিয়ে আছে, আজকে ৪০ বছরের ইতিহাস ব্রেক করে আমাদের অর্থমন্ত্রী প্রান্ত সিংহ রায় মহোদয়ের হাত ধরে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট সম্বন্ধে আমি তাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখে দিতাম, সেটা আমার মনের আশা ছিল। দুর্ভাগ্য আমার, আমি আজকে সেটা বলতে পারছি না। যাই হোক, মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আজকে এই বাজেট, আজকে ৪ দিন আগে থেকে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট সম্বন্ধে এখানে আমাদের ট্রেজারি বেঞ্চ এবং অপোজিট বেঞ্চ অনেক আলোচনা এখানে এনেছেন, সেটার সপক্ষে এবং বিপক্ষে। তো যার জন্য আজকের দিনে, আজকে বাজেট পেশ ২১ তারিখ হয়েছে, সেই ২১ তারিখের পর থেকে আমরা যেখানে আছি, ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভার সদস্য যারা আছি এবং অফিসার যারা আছে, প্রত্যেকে আমরা বিধানসভা নিয়ে ব্যস্ত। তো যার জন্য আমি বিধানসভার বাহিরে কি হচ্ছে এই বাজেট নিয়ে, সেই ব্যাপারে একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমরা তো বিধানসভা নিয়ে আজকে ৪-৫ দিন ধরে ব্যস্ত। সারা ত্রিপুরা রাজ্যে ৪০ লক্ষ মানুষ এই বাজেট নিয়ে কি বলছে সেইটুকু আমি একটু তুলে ধরতে চাই। আজকে সারা ত্রিপুরা রাজ্যের ৪০ লক্ষ মানুষ মাননীয় চেয়ারম্যান স্যার মাঠে নেমে গেছে। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটি বাজারে মিছিল শুরু হয়ে গেছে সেই বাজেটকে সমর্থন করে। এই যে বাজেটের বইটা মাননীয় স্পিকার স্যার, এই বাজেটের বইটাকে অনেকে, বিশেষ করে হ্যান্ডিক্যাপ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা এটাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে তারা অবহিত করছে। এই বইটাকে হাতে নিয়ে মিছিল করছে, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। স্বাধীনতার ৭৬ বছর পর আমরা এত সুন্দর বাজেট ত্রিপুরা রাজ্যের জনগণের মানুষের জন্য পেয়েছি। এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে মিছিল করে সাধারণ মানুষ কি বলছে জানেন? এই পবিত্র বিধানসভা থেকে যিনি বাজেটটা পেশ করেছেন, এই পবিত্র বিধানসভাকে কি বলছেন, সেটা নাকি সারা ত্রিপুরা রাজ্যের ৪০ লক্ষ মানুষের জন্য বৃন্দাবন। এই পবিত্র বিধানসভা আমাদের বৃন্দাবন বলছে। কি বলছে সাধারণ জনগণ? বলছে কি এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে ওই কৃষ্ণরূপী আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিকশ্বর সাহার সিংহাসন। এই জনগণ কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে সুদামা দেছা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী রতননাথের সিংহাসন। জনগণ কি বলছে বন্ধু? জনগণ এই ত্রিপুরা রাজ্যের মিছিল করে কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে প্রাণজিৎ সিংহ রায়ের মতো মানুষের সিংহাসন। যার জন্য বলছি, আরো বলছে মাননীয় চেয়ারম্যান স্যার, এই যে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ রাস্তায় নেমে কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে সাধারণ মানুষের উন্নয়ন। এই তো পবিত্র বিধানসভা, সেটা আমাদের বৃন্দাবন, সেখানে আছে মা বোনদের উন্নয়ন। যে
কি বলছে সাধারণ মানুষ? এটা হলো আমাদের বৃন্দাবন, যেখানে আছে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের উন্নয়ন। তো যার জন্য মাননীয় চেয়ারম্যান স্যার, আপনার মাধ্যমে কি করবো, আজকে কোথায় কথা বলবো, কথা বলার জায়গা নেই। সব তো বিরোধীরা পালিয়ে গেছে, যার জন্য আমি একটু বলছি, যদি আমার ভাগ্যক্রমে এসে যায়। এখানে একজন বুজুর্গ অর্থাৎ বয়োজ্যেষ্ঠ একজন আমাদের বিধানসভার সদস্য আছেন, যিনি যার নাম গোপাল রায় মহোদয়। উনি আসবেন, হতো অপেক্ষা করছি, উনি যদি আসে দয়া করে, যদি আমার ভাগ্য ভালো হয়। উনি একটা কটূক্তি করেছেন, গত পরশুদিন একটা কটূক্তি করেছেন আমার বিশ্ব নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর। নরেন্দ্র মোদীজির একটা স্লোগানের উপর উনি কটূক্তি করেছেন। আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই। কি বলেছেন? সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। এবং যে স্লোগানটা আমার নরেন্দ্র মোদী দিয়েছেন বা আমরা ভারতবর্ষের 150 কোটি মানুষ দিচ্ছি, মোদী হে তো মুমকিন হে। উনি কি বলেছেন? সেটাকে কটাক্ষ করে উনি বলেছেন মোদী হে তো মুমকিন হে। মোদী নাকি নিমক হয়ে গেছে, নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। আমি বলছি মাননীয় চেয়ারম্যান স্যার, উনি বুজুর্গ হতে পারেন, আমাদের মোদী সম্বন্ধে উনি জানেন না। মুরব্বী নতুন নতুন বোঝে না, এই মুরব্বী নতুন বোঝে না আমাদের নরেন্দ্র মোদী সম্বন্ধে। নরেন্দ্র মোদীর একটা স্লোগান সারা বিশ্ববাসী মাথায় নিয়ে ঘুরে। 2014 সালে যখন ভারতের দিল্লির মসনদে আমার বিশ্ব নেতা নরেন্দ্র মোদী বসছিলেন, তখন একটা স্লোগান দিয়েছিলেন মাননীয় স্পিকার স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, যে একটা স্লোগান দিয়েছেন। কি সেটা ছিল? প্রথম 2014 সালের স্লোগান কি? ডিজিটাল ইন্ডিয়া। সেই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষের 150 কোটি মানুষের হাতে তুলে দিলেন জীবন, প্রাণ, মন, যেটা নাকি অ্যান্ড্রয়েড মোবাইল। আজকের দিনেও যদি আমাদের নরেন্দ্র ভাই মোদী চিন্তা করে 24 ঘন্টার জন্য ওই ডিজিটাল ইন্ডিয়া বন্ধ করে দেবে, ভারতবর্ষের 150 কোটি মানুষের মধ্যে 75 কোটি মানুষ পাগল হয়ে মারা যাবে। সেটা আমরা এখানে যে বুজুর্গ মুরব্বীর হাতে যে মোবাইলটা আছে সেটার কথা বলছি। যদি অনলি ফর 24 ঘন্টা আমার নরেন্দ্র মোদী ওই ডিজিটাল ইন্ডিয়া বন্ধ করে দেয়, ভারতবর্ষের 100 কোটি মানুষ পাগল হয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদীর স্লোগানে হৃদয়ে ঢুকে যায় ভারতবর্ষের 150 কোটি মানুষের প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইল এখন প্রাণ। সেই মোবাইলটা খুললে আমার নরেন্দ্র মোদীর জির কথা মনে পড়ে। শুধু তাই দিয়ে শেষ নয় মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমার নরেন্দ্র মোদীর স্লোগান ছিল কি? স্বচ্ছ ভারত। আজকে যারা ওই যে মুরব্বীরা বসে এখানে বড় বড় কথা বলছে, 35 বছর ধরে উনার বাড়ি আগরতলা, আমি জানি। যখন 35 বছর ধরে ঘর থেকে আগরতলা শহরে বেরোতো, তো নাকে রুমাল দিয়ে বেরোতে হতো, রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা গন্ধে আগরতলাতে চলে যেত না। আজকের দিনে এই স্বচ্ছ ভারতের মাধ্যমে, আমার নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত স্লোগানের মাধ্যমে আগরতলা শহরের মধ্যে যদি উনাদের মতো লোকেরা ঘোরাঘুরি করে, তাহলে শরীরের মধ্যে একটা ভালো লাগবে না। সেটার নামই মোদী হে তো মুমকিন হে। শুধু তাই দিয়ে শেষ না মাননীয় চেয়ারম্যান স্যার, আরো আছে মোদীজির স্লোগান। সেটা কি ছিল? ত্রিপুরা রাজ্যে আজকে যখন সারা পৃথিবীর মানুষ 2 বছর ধরে সারা পৃথিবীর মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ। এই যে কোভিড, এই কোভিডের জন্য 2 বছর মানুষ ঘরবন্দি ছিল। এমনকি পৃথিবীর অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে। সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে 2 বছর এই কোভিডকে অতিক্রান্ত করেও আজকের দিন গত 3 বছর, আগামী 5 বছর সারা ভারতবর্ষের 81 কোটি মানুষকে ফ্রিতে চাল খাওয়াচ্ছে। এই যে ওনাদের মতো মুরব্বীদের মতো, এই যে কংগ্রেস আরো 500 বছর ক্ষমতা থাকলে এই ভারতবর্ষের মানুষকে 5 দিন ফ্রিতে চাল খাওয়াতে পারতো না। সেটার নামই মোদী হে তো মুমকিন হে। শুধু তাই দিয়ে শেষ নয় মাননীয় চেয়ারম্যান স্যার, আজকের দিনে ওনারা বেঁচে গেছেন। আজকে এই বিধানসভায় বসতে পারেন মোদীর স্লোগান। এই মোদীর রথ সারা বিশ্বব্যাপী চলছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সারা বিশ্বের অনেক প্রধানমন্ত্রীরা আমার ওই বিশ্বগুরু বিশ্ব নেতা নরেন্দ্র মোদীর পা ধরে সালাম করছে, প্রণাম করছে। ওনারা ভাবছে না নতুন, বুঝে না মুরব্বী আমার নরেন্দ্র মোদী সম্বন্ধে। এই ত্রিপুরা রাজ্যে এসে ওই 2018 সালে আমার বিশ্ব নেতা একটা স্লোগান দিয়ে দিয়েছিল। সেই স্লোগানটার নাম ছিল চলো পাল্টাই,
শুধু একটা স্লোগানে 44, যদি আরেকটা দিত উনাদের মতো বিরোধী দলের লোকেরা বাংলাদেশ কাছে কোনোদিনও বিধানসভা আসতে পারতো না। শুধু একটা স্লোগান দিয়েছিল, চলো পাল্টাই, সেটার নাম নরেন্দ্র মোদী। মোদী হয়তো মুমকিন নেই। কি বলবো, আজকে এখানে নেই, যদি থাকতো আরো কথা মন থেকে বেরোতো। আজকে যে তারা জেগে ঘুমিয়ে আছে, ওনারা টের পাচ্ছে না সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে ওই নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আজকে সেই নরেন্দ্র মোদীজিকে কটাক্ষ করছে বন্ধু। আজকে যাই হোক বলছিলাম, আজকে যারা এখানে কালকে আরেকটা কথা বলেছে, কি বলেছে যে আমরা সিপিএম কংগ্রেস আমরা এক জায়গায়। কত বড় ভুল করেছে সেটা জানে না, কত বড় ভুলটা সে করেছে সেটা জানে না। কারণ উনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওই বিদেশি যারা বিদেশের যে ক্যাটাগরিতে তারা করে সিপিএম কোন ভারতবর্ষের লোক হতে পারে না। আজকের দিনে আমি ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বলছি, যারা উনি কংগ্রেসটা করছে, সংক্ষেপ করে যারা কংগ্রেসটা করছে, আজকে যারা মিতালি করছে, পাশের চেয়ারে কানে কানে কথা বলছে, তারা জানে না আজকে যারা কংগ্রেস, আজকে মহাত্মা গান্ধীর আদর্শ মানেন, সারা ভারতবর্ষের লোক মহাত্মা গান্ধীর আদর্শ মানেন। আজকে এই কংগ্রেসে যে সবচেয়ে বড় লিডার ইন্দিরা গান্ধী, সেই লিডারকে তারা সিপিএম কি বলেছিল, ডাইনি বলে আখ্যায়িত করেছিল। আজকের দিনে ওই সিপিএম তারা ভারতবর্ষের ঐতিহ্য স্বাধীনতা মানে না, ভারতবর্ষের সার্বভৌমত্ব মানে না, তারা চীনের দালাল, চীন থেকে এসেছে। ভারতবর্ষের স্বাধীনতা দিবসে তারা পতাকা ওঠায় না, তাদের পার্টি অফিসে মহাত্মা গান্ধীর ছবি নেই। যার জন্য আজকের দিনে ওদেরকে, আজকে তারা কাকে ভক্তি করে, কার জন্মদিন মৃত্যুদিন পালন করে, লেনিনের জন্মদিন মৃত্যুদিন পালন করে, কার্ল মার্ক্সের জন্মদিন মৃত্যুদিন পালন করে। তাই আমি আজকের দিনে বলতে চাই বন্ধু, আজকে আমার মাধ্যমে ত্রিপুরার মানুষকে বলতে চাই, ওই চীনের দালালরা, ওই সিপিএম কোনদিন ভারতবর্ষের লোক হতে পারে না। কারণ ভারতবর্ষের কোন মা ওই লেনিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কার্ল মার্ক্সকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই চীনের দালালকে জন্ম দেয়নি। ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে আমাদের আবুল কালাম আজাদ। আজকে তারা ভারতবর্ষের নুন খেয়ে ওই চীনের দালালি করছে, রাশিয়ার দালালি করছে, লেনিনের জন্মদিন পালন করছে। মাননীয় চেয়ারম্যান স্যার, যার জন্য তাদেরকে দেশদ্রোহী আখ্যায়িত করা উচিত। আজকের দিনে এই পবিত্র কংগ্রেস যারা ভারতবর্ষের স্বাধীনতা আনতে গিয়ে বিরাট বড় ভূমিকা রেখেছিল, সেই মহাত্মা গান্ধী, আজকে সেই মহাত্মা গান্ধীকেও কুকুর কুকুর বলে আজকে যারা তাদের সাথে মিলে গেছে, তারা আসলে সবচেয়ে বড় ভুল করছে। ওই মুরব্বীটা এখনো আসেনি, আমি অপেক্ষা ছিলাম যদি মুরব্বীটা আসতো। মুরব্বীটার একটুকু মৃত্যুর ভয় নেই, কারণ এই ভারতবর্ষের মাটিকে ভালোবাসতে হবে। কারণ কি, ভগবত গীতার মধ্যে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদুপি ঘরেছি, অর্থাৎ এই জন্মভূমিকে ভালোবাসতে হবে। এই জন্মভূমি তোমার স্বর্গের থেকেও পবিত্র। আমি আপনার মাধ্যমে ওনাকে একটা কথা বলে দিয়ে শেষ করতে চাই, যে আমার ওই যে মুরব্বীটা যে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে, সেই মুরব্বীটাকে বলছি যে বটতলা যাওয়ার আগে কমপক্ষে এই রামরাজ্য ভারতবর্ষে চলছে, কমপক্ষে দিলে একটু রামরাজ্য নাও। কারণ এই সেই ভারতবর্ষ রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেছে। তাই লিখেছিলেন দস্যু রত্নাকর, সেই দস্যু রত্নাকর আজকে বাল্মীকি নামে পরিচিত। সেই দস্যু রত্নাকরকে বলা হয়েছিল তুমি রাম নাম নাও, কিন্তু উনি বলছে আমি রামের নাম নিতে পারছি না। বলে ঠিক আছে, তুমি কমপক্ষে মরা বলো, মরা। মরা বলতে বলতে আজকে রাম হয়ে গেছে। ওই মুরব্বীটাকে আমি একবার যদি পেতাম, বলে দিতাম যে কমপক্ষে বটতলা যাওয়ার আগে, শ্মশানে যাওয়ার আগে তুমি একবার রাম নাম নিয়ে যাও। তুমি যে চীনের দালালদের সাথে মিশেছো, তুমি যে ওই রাশিয়ার দালালদের সাথে মিশেছো, 1 মিনিট স্যার, রাশিয়ার দালালদের সাথে মিশেছো, সেই দিয়ে তোমার বটতলা পার হবে না। তো যার জন্য আমি এই মুরব্বীটাকে একবার বলতে চাই যে মৃত্যুর আগে কম করে ওই রাম নাম নিয়ে যাও। কারণ তুমি যেই দেশে বাস করেছো, যেই দেশে জন্মগ্রহণ করেছো, সেটা পবিত্র দেশ। কারণ এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের মাটিতে ভগবান রামের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের বুক চিরে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী।
সেই গঙ্গা নদীর জল নাকি একটা সনাতন ধর্মের লোক যদি মৃত্যুর আগে মুখে দেয় তাহলে তার পবিত্র হয়ে মৃত্যু হয়। ওই পবিত্র ওই মুরব্বীটাকে আমি বলতে চাই, ওই চীনের দালালদের সাথে থেকে ভারতবর্ষের কথা ভুলে গেছো। যখন ওই শ্মশানে যাবে তখন ভগবান রাম তোমাকে জিজ্ঞেস করবে, এই বৎস তোমার মৃত্যুর আগে তুমি যেই দেশে জন্মগ্রহণ করেছো, আমার জন্মভূমিতে তুমি জন্মগ্রহণ করেছো, আমার জন্মভূমিতে জন্মগ্রহণ করে ওই চীনের দালালদেরকে সহযোগিতা করেছো, ওই রাশিয়ার দালালদেরকে সহযোগিতা করেছো, তাহলে তোমার স্বর্গে যেতে বাধা হয়ে দাঁড়াবে। যার জন্য ওই মুরব্বীটাকে, যে বুঝানো মুরব্বী, সেই মুরব্বীটাকে একবার বলতাম যে মৃত্যুর আগে কম করে ওই রাম রাজ্য রামের নাম নিয়ে মৃত্যুবরণ করো। লাস্ট একটা কথা বলে শেষ করবো, লাস্ট এক সেকেন্ড। আবারও আমার যে কৃষ্ণরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে 40 লক্ষ মানুষের যে বাজেট পেশ করেছেন স্বাধীনতার ইতিহাসে, সেই আমার রামরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন্য একটা কথা বলে শেষ করব। কারণ ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। যার জন্য কি বলছে, আমাকে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে। তাই সেই কৃষ্ণকে হাত ধরে করে আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ভূপেশ ভূপিকান্ত রাধাকান্ত নমস্তুতে ভূ ব্রহ্মাণ্য দেবায় ভূ ব্রহ্মাণ্য হিতায় বাসুদেব নমঃ নমঃ। আমারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমার এই অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়কে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কল্যাণে যে বাজেট পেশ করা হয়েছে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার জন্য আবারও আমার নতমস্তকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই বাজেটকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। শ্রী পিনাকি দাস চৌধুরী, নাটকের মেম্বার। মাননীয় চেয়ারম্যান সাহেব, 2025-26 আমাদের মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরা 40 লক্ষ মানুষের স্বার্থে তথা ভাবে যে বাজেট পেশ করেছে, জনমুখী বাজেট, এই বাজেটকে আমি সম্পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জানাই রাজ্যের অর্থমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীকে সময় উপযোগী একটা বাজেট পেশ করেছে। পাশাপাশি আমি বসে বসে দেখছিলাম, প্রত্যেকটা অধিবেশনে সেটা দেখি, যারা নেই আজকে বিরোধীরা প্রায় সময় এই রাজ্যের জনস্বার্থে কাজ করতে গেলে কোনো না কোনো ভাবে সেখান থেকে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এবারও সেখানে ব্যতিক্রমী নয়। এই কাজটা এবারও করেছে, বাজেট সম্পর্কে বিভিন্ন ভাবে বিকৃতি করে আলোচনা করার চেষ্টা করেছে এবং সারা রাজ্যের মানুষের কাছে সেই বিভ্রান্তমূলক বক্তব্য পৌঁছার চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 2016, 17, 18 বা তার আগেও তাদের আমলের বাজেট গুলো আমি একটু পরে দেখেছি যে আসলে তারা কি করেছে। আজকে যেন এই জায়গায় বসে বসে আমাদের বাজেট বা আমাদের যে সুন্দর পরিকল্পনা সরকারের আজকে মানুষের স্বার্থে কাজ করছে, সেটা কিন্তু 18 থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে প্রায় 7 বছর। যে বাজেট মানে কি একটা দর্পণ, সেটাকে সামনে রেখে সরকার এই বছরের কাজগুলো করবে। অথচ এই বাজেটে কত সুন্দর ভাবে আমাদের লেখা, বা এটাকে সামনে রেখে কাজ করবে, অথচ তাদের বাজেটে দেখবেন লেখা প্রথমেই আমি দেখলাম তাদের একটা বাজেট দেখেছি কেন্দ্রের মানে 16, 17, 18, হ্যাঁ, ভারত সরকারের প্রথমেই লেখা, প্রথম যে প্যারাটা দেখছে দেখবেন, আমাদের সরকার নিপীড়িত দরিদ্র, হ্যাঁ, ভারত সরকারের অনাকাঙ্ক্ষিত কিছু পদক্ষেপের কারণে রাজ্য সরকার আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়েছে। এই যে বাজেটের প্রথম দিন শুরু তাদের আমলে 17, 18 বা 18, 19, 17, 18, এই দিয়ে যদি শুরু হয় বাজেট, তাহলে এই রাজ্যের মানুষ প্রথমেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বাজেটের মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে চেনা বা বঞ্চনা করছে। এই জায়গায় তাদের কাছে আমার প্রশ্ন, আজকে আমাদের বাজেটটা কিভাবে লেখা বা কিভাবে 18 সাল থেকে একটা বাজেট তৈরি হচ্ছে,
এবং সেগুলি ফলো আপ করা হচ্ছে বাস্তবে, সেগুলি আজকে তার সুফল মানুষ পাচ্ছে বলেই আজকে ত্রিপুরা রাজ্য অনেকটা দূর এগিয়ে গেছে। মূল বিষয়টা দাঁড়িয়েছে, আমি যাচ্ছি, আমরা বলি না বাংলা ভাষা যে আসলে জার্জির কাজ জার্জি করে। অনেক সাধু সামন্ত ঘুম থেকে উঠে দেখবেন স্বাভাবিক ঠাকুর সেবাতে স্নান টান ভোরবেলা করে ঠাকুরের জন্য স্বাভাবিক কাজ করবে, পূজা দিবে, দেশের সাথে নিজের মঙ্গলার্থে, দেশের মঙ্গলার্থে। ঠিক অপর প্রান্তে দেখবেন যারা অপকর্মে যুক্ত থাকে তারাও দেখবেন ভোরবেলা এসে স্নান। আসলে কমিউনিস্টরা ওই জায়গাতে বসেও আগে যখন তারা এই জায়গায় ছিল ঠিক এই মানসিকতা কাজ করেছে বলে আজকে তারা এখানটায় বসে ভাবছে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা আইডিপি সরকার বোধহয় এই মানসিকতা। ওই জায়গায় তাদেরকে বলতে চাই এখনো সময় আছে, আপনারা সে আমাদের বাজেটকে, জনমুখী বাজেটকে সমর্থন করা এবং সেগুলি মানুষের কাছে সত্য কথাগুলি প্রকাশ করা। কারণ আমি দেখি যে আমাদের বাজেটের মধ্যে সেটা স্বাস্থ্যের বিষয়েই বলুন, প্রত্যেকটা সেক্টর আমি দেখেছি একটা একটা করে, স্বাস্থ্য বিষয়ে বলুন যেভাবে বরাদ্দকৃত রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় নতুন ভাবে আবার পিএসসি নতুন একটা তৈরি করার পরিকল্পনা, এইগুলো রেখেছে, কোয়ার্টার স্টাফ তৈরি করা, প্রত্যেকটা সেক্টরে আমি দেখেছি একটা একটা করে সুন্দরভাবে তৈরি করে, মানে আগামী দিনগুলি প্ল্যানিং এ রাখা হয়েছে। অথচ তাদের এই জায়গায় দেখবেন বিরাট তফাৎ, বিরাট তফাৎ। আমি বলতে চাই এই করে করে 25টা বছর, তার আগে 10 বছর রাজ্যটাকে ধ্বংস করেছে। আর এটা আজকে একটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের মানুষ, বর্তমান আমাদের সরকার এবং আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার বিকাশ মন্ত্রী কাজ করছে এবং মন্ত্রী পরিষদে যারা রয়েছেন, আমি প্রত্যেক মন্ত্রীদের কাছে যখনটা যাওয়ার জন্য যে সুবিধা বা সুযোগের জন্য মানুষের স্বার্থে চাই, সেখানটাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং বাস্তব সেগুলো আমরা পাচ্ছি। এবং কৃষিক্ষেত্রে যে বিষয়টা আমি বললাম, স্বাস্থ্যটা কেন বললাম, স্বাস্থ্য সেক্টরে বিরাট ভাবে আমাদের আগামী দিন দেখুন, একদিকে নেশা তৈরি করে গেছে তারা, সারা রাজ্যে সমগ্র বিস্তার তৈরি করেছে। এটাকে আমাদের সরকার নেশা বিরোধী অভিযান এবং সেটা প্রথম থেকে টার্গেট নিয়ে এসে কাজ করছে এবং আজকে তার ধরার ব্যবস্থা, মামলা, জেল সমস্ত কিছু হচ্ছে, পানিশমেন্ট। পাশাপাশি যাতে নেশা মুক্ত কেন্দ্র জেলায় তৈরি করা যায় তারও ব্যবস্থা রাখা হয়েছে। কারণ সরকারের কাজ সেই জনগণ যারাই সেখানটা আসক্ত হবে তাদেরকে সুস্থ করা। এই ধরনের পরিকল্পনা বিগত দিনে বাজেট কতটা কথা, এই সমস্ত শব্দই তাদের আছে। নেশা কি, আর নেশা নিজেরাই তৈরি করে রেখেছে। এগুলি জানার বিষয়, বোঝার বিষয়, অথচ দেখবেন সেগুলি জেনে বুঝেও তারা এখান থেকে বিভিন্ন ধরনের, মানে তার মানে কি ডেভেলপমেন্ট কাজ, উন্নয়নমূলক কাজ এই সরকারের স্বার্থে যে সরকার কাজ করছে, মানুষ যে তার সুবিধা পাচ্ছে সেগুলি থেকে মানুষ বঞ্চিত হয়, তার জন্য একটা মানে কি বলবো এখানটা তৈরি করা বাবা। কৃষিক্ষেত্রে দেখবেন যেটা বলার চেষ্টা করেছে, আমরা দেখি যে বিগত দিন কি হয়েছে, বিগত দিন কৃষিক্ষেত্রে বাজেটে কি আছে তাদের সরকারের আমলে কিছুই নেই। কিন্তু আজকে আমরা সরকার আসার পরে এই সরকার যে সুন্দরভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই দান করে থেকে শুরু করে কৃষকদের বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে কৃষকদের সময়ে সময়ে সেখানটায় সহযোগিতা করা দপ্তর থেকে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত জায়গায় দেখলাম ক্যাম্পিং করে, মাইকিং করে, কার যন্ত্র লাগবে, কার কি লাগবে সমস্ত কিছুর ব্যবস্থা। অথচ বিগত দিন তারা কৃষক সভার নামে, ক্ষেত মজুরের নামে দেখবে চাঁদা আদায়, মিটিং, মিছিল আর কেন্দ্রের বিরুদ্ধে জিগির তোলা, মানে নিজেদের দুর্বলতাকে আড়াল করে যাতে মানুষ বুঝতে না পারে রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামানো। যার জন্য এই বইয়ের মধ্যে দেখবে প্রথম কমিউনিস্টের 17-18 সালের বাজেটে প্রথমেই লেখা আছে ভারত সরকারের আকাঙ্ক্ষিত কিছু পদক্ষেপের কারণে রাজ্য সরকারের যে আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়েছে, তা সত্ত্বেও ভাবুন
এরপরে বিশ্বের বলবো বিশ্ব প্রবৃদ্ধি হার, আর্থিক কার্যকলাপের মন্দা ভাব, এই হচ্ছে কমিউনিস্টের আমলের বাজেটের নমুনা। আর এরা এই জায়গায় দাঁড়িয়ে এই মিথ্যাচারিতা, মানুষকে বিভ্রান্ত করা, এই জায়গায় আমি বলবো শুধু কৃষকের ক্ষেত্রে নয়, আজকে আপনারা আমরা যে ট্যুরিজম সেক্টরে যাই, কোথায় ছিল ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম, কি অবস্থায় ছিল? আজকে সেটা তো মুখের বক্তব্যে বললে হবে না। বিগত দিনও বাজেটে যে বরাদ্দ রেখেছিল তার উপর কাজ করেছে, এবার আরো বৃদ্ধি করেছে। এবং যারা টুরিস্ট বহিরাজ্য বহির্দেশ থেকে বা বহিরাষ্ট্র থেকে আসছে, তার অটোমেটিক আমাদের আয় সেখানটা বৃদ্ধি পেয়েছে। এমনিতে এমনিতে করতে হয়নি। এই জায়গায় বলবো শিক্ষা ক্ষেত্রের যে বেহাল অবস্থা ছিল, পরিকাঠামোগত ভাবে বিদ্যালয়ে বসার ব্যবস্থা ছিল, ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, এগুলি তো আমাদের সময় লাগছে না। আমি ওনাদেরকে বলতে চাই, আস্থা বিশ্বাস রাখতে হবে, তাহলে মানুষ তাদেরকে এখনো হয়তো বা ক্ষমা করতে পারে। কারণ একসঙ্গে এই সরকার এতগুলা কাজ হাতে নিয়ে আস্তে 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 করে এগোচ্ছে, রাতারাতি সম্ভব নয় যে আজকে বলবো কালকে করে দেবে ভারতীয় জনতা পার্টি জোট সরকার মিলে, সম্ভব নয়। এবং তা 18 থেকে যদি আজকে আমরা দেখি প্রত্যেকটা বাজারের সঙ্গে মিলিয়ে দেখবেন, প্রত্যেকটা যা যা বলা হয়েছে তা করা হচ্ছে, তার বাইরেও করা হচ্ছে। রেশনের ব্যাপারে দেখতাম শুধু মিছিল মিটিং, আমাদের সরকার আসার পর কই মিছিল মিটিং তো করতে হলো না। তেল বা বিভিন্ন আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সময় আমাদের ফুড মিনিস্টার ছিলেন মনোজ দা, পরবর্তী সময় এখন সুশান্ত দা, এগুলি তো একদিনও মিছিল করতে হয়নি, ধান করার সময় মিছিল করতে হয়নি। এবং কালকেও মিনিস্টার আমাদের বলেছে এবং চিঠি দিয়ে বলেছে, বিগত সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন কমিউনিস্টের, সেন্ট্রাল থেকে কি বলে চিঠির মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে, তাদের ইচ্ছাই ছিল যে না, রাজ্যের মানুষকে উন্নয়ন করা যাবে না, কৃষককে স্বাবলম্বী করা যাবে না, বেকারদের স্বাবলম্বী করা যাবে না, তাহলে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। কেন্দ্রের উপর দোষারোপ করে এত বহিঃপ্রকাশ করেছে, যদি অনেকদিন আগেই ঘটেছে, ওই জিনিসগুলি আজকে মানুষ জানতে পারছে সারা রাজ্যে যে না, আসলেই কমিউনিস্টরা মিথ্যাচারী, বিভ্রান্তকারী দল, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়। অথচ মানুষকে নিয়ে মিছিল মিটিং, অথচ কেন্দ্রের দোষ দিত, মিছিল মিটিং কি দিতে হবে করতে হবে, অথচ সেই কাজটা তারা করার কথা ছিল। এই জায়গায় বলবো তারা মজ্জাগত অভ্যাস সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। আজকে আমাদের সরকার যে ভাবে মানসিকতা নিয়ে সর্বসাধারণের ক্ষেত্রে, সেখানে যুবক বলুন, সেখানে শ্রমিক বলুন, সেখানে জাতি বলুন, জনজাতি বলুন, সকল অংশের মানুষের স্বার্থে সার্বিকভাবে ত্রিপুরার এগিয়ে নেওয়ার যে স্বার্থে যে বাজেট, সুন্দরভাবে বাজেট পেশ করেছে, সেটা আসলে সময় উপযোগী এবং এই রাজ্যের মানুষের স্বার্থে আমি মনে করি। এবং বিভিন্ন দপ্তরের যে আর্থিক বরাদ্দ যেভাবে রেখেছেন আগামী দিন সেই কাজগুলি করার জন্য, আমি তো এই বাজেটের মধ্যে মানে আমি সরকারকে ধন্যবাদ জানাই। এবং ওই বিগত সরকারের আমলে তাদের বাজেটে তাদের রাজ্যের একটা যোজনা আছে বলে একটা জায়গায় দেখা, কোন জায়গায় তাদের রাজ্যের সরকার একটা যোজনা, মানিক বাবু তো বিগত দিন মুখ্যমন্ত্রী ছিলেন কমিউনিস্টের আমলে, তার আগেও ছিলেন কমিউনিস্টের, একটা যোজনা এই সরকার করেছে দেখা। কিন্তু আমাদের সরকার আসার পর আচ্ছা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা অনেক স্কিম করেছে। আরে মানুষ তো অন্তত রকম, যেহেতু আমরা মানুষ, মানব জাতি, মানুষ হিসেবে তো সত্য কথাটা বলা দরকার, স্বীকার করা দরকার। না হলে মানুষকে ঠিক আছে বিভ্রান্ত কোনো না কোনো ভাবে করবে, কিন্তু একটা সময় মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার কারণ, আর আরেকটা জায়গা উপর, সেই জায়গাতে ফাঁকি দেওয়া যায়। এই সত্য জিনিসটি পর্যন্ত স্বীকার করে না, শুধু রাজনীতির জন্য রাজনীতি করে, শুধু রাজনীতির জন্য রাজনীতি।
কিভাবে মানুষকে বিভ্রান্ত করে কোনো না কোনো ভাবে ক্ষমতা আসা যায়, সেই ভাবনা চিন্তা নিয়ে কমিউনিস্ট পার্টিটা চলছে এবং চলছে বলেই আজকে স্বাধীনতার পর ভারতবর্ষে তার দীর্ঘদিন হয়েছে। 3টা রাজ্য দেখতাম, আজকে কি হয়েছে, আস্তে 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 করে প্রায় শেষ, টিম করে চলছে। আগামী দিন দেখবেন ভারতবর্ষে তাদের চিহ্নও থাকবে না, কারণ এই ভারতবর্ষের মানুষ জেনে গেছে এটা ভারতবর্ষের স্বার্থে কাজ করে না, এটা ভারতবর্ষের বিপক্ষে কাজ করে। এই দেশের স্বার্থের দিকে কমিউনিস্ট পার্টি নয়। বড় বড় কথা, বড় বড় বক্তব্য রাখার চেষ্টা করে, স্বরাষ্ট্র দপ্তরকে দোষারোপ করার চেষ্টা করে। আজকে স্বরাষ্ট্র দপ্তর যে ভূমিকা, আজকে মানুষ এই মামলা দিয়ে যখন একটা সমস্যা হচ্ছে, তার বিচার পাচ্ছে, আসামি অ্যারেস্ট হচ্ছে, রাজনৈতিক বিচার হচ্ছে, অথচ একটা সময় পার্টি অফিস থেকে সেগুলি পরিচালনা করা হবে, সবাই জানে। এবং এই জায়গায় আমাদের বক্তব্য যে ওনারা এই সমস্ত কাজ করে কিভাবে বিধানসভায় দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যা বক্তব্য রাখার চেষ্টা করে। এই 7 বছরের মধ্যে কোথাও আমাদের রাজনৈতিক কোন জাতি দাঙ্গা হয়েছে, কিডন্যাপ হয়েছে? অথচ তাদের সময় ঘুম কি বলবো, রাত্রিবেলা তো ঘুম হারাম হয়ে গেছে, যে আপনারা আজকে ভালোভাবে খাটবে কিনা কাটবে, বাঁচবো কি বাঁচবো না। তখন কোথায় ছিল স্বরাষ্ট্র দপ্তর, আইনের শাসন কোথায়, মুখ্যমন্ত্রী কোথায় ছিল, মানিক সরকার। ঘুম থেকে উঠলেই খবরের কাগজ, ব্যাংক কর্মী কিডন্যাপ, টিচার কিডন্যাপ, জাতি দাঙ্গা, বিভিন্ন ভাবে পাহাড়ে গিয়ে সুশ্রুরি, যুবকদেরকে সুশ্রুরি, সমতলে এসে যুবকদেরকে সুশ্রুরি, কিভাবে সেখানটায় জাতি দাঙ্গা করে ঘোলা জলে মাছ, সেই কাজটা করেছে। এবং এতে করে আমাদের জাতি জনজাতি, এই রাজ্যের মানুষ, এই ভারতবর্ষের নাগরিক আমরা হারিয়েছি হাজারো হাজারো মানুষ। আজকে যখন এই ভ্রাতৃত্ব বন্ধন মিলন তৈরি হয়েছে সব রাজ্যে, এগুলা সহ্য হচ্ছে না। আর তাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসের কথা আচ্ছা দেখবেন বলার চেষ্টা করবে, আজকে শুধু আমাদেরকে বলার চেষ্টা করে শাসন নেই, আইন নেই। আইন যদি না থাকে তাহলে কেন আজকে মানুষ বিচার পাচ্ছে, মানুষ আত্মনিশায় চলতে পারছে? আজকে কেন শরণার্থী শিবির তৈরি হওয়া? 25 বছরে তো অনেক শিবির, অনেক শহীদ বিধি তৈরি হয়েছে। তাহলে কার আমল, কার সরকার? এগুলি করেও তারা এই জায়গায় বসে বসে, মাইকে তো ঠিক আছে 100-100 মিথ্যা, এখানটায় বসেও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি তো দেখি বিরোধী দল নেতা একজন সিনিয়র মিনিস্টার ছিলেন, সাংসদ ছিলেন, কথা বললেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কিরমিরি করে। এই মানুষ মানে কি বলবো, এত অহংকার, মানে এই জায়গা থেকে মানুষ এই জায়গা থেকে সহ্য হচ্ছে আর নেবে। এইরকম কাজ করলে মানুষ এই জায়গাও রাখবে না, আগামী দিন দেখবেন কোথায় নিয়ে যায়, এটা শুধু সময়ের অপেক্ষা। তাই আমি বলবো সার্বিকভাবে আমি আমার বিশেষ করে এই 40 লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে আমার সরকার, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে, জনমুখী বাজেট, তার জন্য ধন্যবাদ জানাই। এবং দেখবেন জনজাতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, জনগোষ্ঠী বা জনগোষ্ঠীর জন্য আগামী বছরের জন্য এই বাজেটের মধ্যে সুন্দরভাবে গেস্ট হাউসের কথা রেখেছে। ট্রাইবেল গেস্ট হাউস, স্টুডেন্ট গেস্ট হাউস, মানে এই যে একটা মানসিকতা যে না সব জায়গায় হতে হবে, সবার জন্যই হতে হবে, এটা বিগত দিন ছিল না। আমি চাইছি আমরা আপনার মাধ্যমে, মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে, যদিও নেই তবু সার্বিকভাবে বলার চেষ্টা করছি, আমাদের এই বাজেটকে সমর্থন করা। এবং এমনি তেমনি নয়, আমি বললাম তো কাজের কারণে 18 সালের বাজেট দেখেছি, 19 সাল, 20, 21, 22, 23, এই বাজেটগুলি আর তাদের বাজেটগুলি আমি দেখেছি, অনেকেই দেখি আমাদের বাজেটগুলি এবং সরকারের কাজের উপর বিশ্বাস, না একটার পর একটা কাজ করে যাচ্ছে, খেলাপ করেনি সব। এই জায়গায় সকলকে বলবো যে আমাদের এই বাজেটকে পূর্ণ সমর্থন জানানো উচিত, না হলে কিন্তু এই রাজ্যের মানুষ আগামী তাদের ক্ষমা করবে। তাই আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সবাই
ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ মাননীয় সদস্য শ্রী ফাল ধাংশু অনারেবল মেম্বার। Thank you, Honorable Chairman, sir. Speaking on the budget, my opposition might frame me as a saffronized mind, but I say Honorable Finance Minister have prepared and presented balanced forwarded approach budget taking care of the economy and finances. We all want our state to be strong and to be resilient, leveraging technology and reforms in better policies. Speaking the truth to power, increasing budget by 16% is a sign of good governance and a developing state. Sir, PWD have done a great job in building roads and bridges. Compared to, but sir, in future we will face many challenges in water resource, in crisis of water, especially in the hilly areas. The water level has gone so much down that we need to be prepared for surface water. Not only that, the soil erosion, the landslide by the river bank, that is also will be a biggest challenge for us. The rivers, the climate change, because of climate change, there are more landslides now. So, as a government, let's focus on that and be prepared for it too. My observation at TTADC budget, the fund flow, why not we as a government increase the share of taxes of TTADC? Why not the 5th State Finance Commission, the RD Panchayat? Why only 5%? Why not we increase? Because the budget allocated for TTADC, we all know that it's not sufficient. It is growing, it is increasing. That is much appreciable. It's a sign of a good governance, again I'm saying. Because the salary, including deputed staff, including general administration, including TTADC own staff, to run a district council with around 23 departments, with more than 1,600 schools, the allocated budget is not sufficient, and as a government, we should focus on increasing the state share of taxes, be it in the form, be it the royalty of forests, be it the royalty of roads, be it the royalty of gas. But we should increase the state share of taxes. And I thank the administration for the extension and expansion of Tripura Bhavan across the country. It's appreciable that we are building more Tripura Bhavans. But my observation, our students, those who are studying outside, especially in Delhi, they have faced problem because there is no community hall or auditorium hall. So they book in other state hall, which is costing them more than 60,000, 70,000, 80,000. So our Tripura should also build a community hall or auditorium hall in capital state Delhi. Sir, I thank the administration for taking initiative to fill up the assistant professor post, that is 201, and the principal post 13. I believe this recruitment will fulfill the shortage of professors for agricultural science, for biology, for computer, and other department as well. Not only assistant professors, we should also recruit all the eligible teachers, graduate teachers, postgraduate teachers, TAB, and music teachers,
That way we can overcome the unemployment rate. Sir, our state CHOs, community health officers, and those are working under NHN, like adolescent officers, all those counselors and all, they're working as a contractual. I also appeal the department, the health department, to regularize. In spite of 6-7 years of service, they are not regularized yet. So let's make a policy. Let's regularize them. Let's give them the current grade pay and also include them in the national pension scheme. Because Ministry of Health and Family Welfare have already recommended for regularization in 2022. Other states like MP, Madhya Pradesh, Mizoram, Sikkim, and Manipur, they already have regularized this CHOs and NHM, I guess. And talking about the IT industry, government have taken so much of initiative. We appreciate that. We are very much thankful of the IT department. Let's also focus on startups, high potential startups, entrepreneurs, renewable energies, and aspirants. And also, let's strict our IT Act in the state. This generation is consuming misinformation so much. Someone from other state comes, they take the video of the area of the place which is prohibited, and they put misinformation on social media. They call it Pasra instead of Ignite. So this is going out in a wrong message. So our IT Act should be very strong. Let's all together work on this. Last but not the least, an important topic. Komborok in Roman script. Sir, opting Roman script is a matter of convenience and practical choice of our student. Let's not gossip about inclusion in the institute for now. Let's not politicize with our students' future. Let's be practical and keep it very simple. I believe the state has enough resources and mechanism to do it. Let's print the textbook in Roman script. Let's print the question papers in Roman script. It's as simple as that. Including Komborok, including Roman script in institute. We'll think of it later. But for now, let's not compromise with the students' future. Sir, whether I remain MLA or not in the future, but I see my state, I want my state as an economically strong, as a culturally developed, a Viksit, responsible and robust state. Let's build an unshakable reputation. Thank you so much. থ্যাংক ইউ মাননীয় সদস্য সাহেব মতো সমস্ত বক্তব্য তুলে দিয়েছেন। শ্রী রামপদ জমাতিয়া, অনারেবল মেম্বার। মাননীয় চেয়ারম্যান সাহেব, 2025-26 অর্থ বছরের আমাদের বিজেপি ডিপ্লোমাতাই ব্যক্তি সরকারের তরফ থেকে, অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী প্রণব সিং রায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট পেশ করা হয়েছে, তো এটার উপর আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আপনি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এর সাথে সর্বপ্রথমে আমাদের এই আর্থিক বছরে যে বরাদ্দ যে রাখা হয়েছে, যেটা বাজেট রাখা হয়েছে, এটা 2017-18 সনে সরকারের বামফ্রন্টের
যেখানে 15,000 কোটি ছিল, কিন্তু বর্তমানে আমাদের এটা এসে দাঁড়িয়েছে 32,423 কোটি 44 লক্ষ টাকা। তার মানে এই বরাদ্দের মধ্যেই বোঝা যায় দ্বিগুণের আরো বেশি টাকা। এতে বোঝা যায় যে মোদীজির মডেল স্টেট করার জন্য উনি যে আমাদের ত্রিপুরা রাজ্যটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। আর্থিক বরাদ্দের মধ্যে বোঝা যায় যে ত্রিপুরাটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর করার জন্য যে ওনার পরিকল্পনা, এটাকে সামনে রেখেই আমাদের আজকের মানে এই বাজেট। বিশেষ করে শিক্ষা, যে জাতিকে ধ্বংস করতে হলে পর শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে হয়। এটাই করেছিলেন ম্যাকুলের ফর্মুলা মেনে ব্রিটিশ সরকার। সেই 150 বছর আগে আমাদের গুরুকুল যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল ওইটাকে বন্ধ করে দিয়ে যে ভারতবর্ষ নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে 10-12 হাজারের উপর সারা পৃথিবীর শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতেন, ওইটাকে ভেঙে দেওয়ার পর মানে চক্রান্ত করে করার পর আমাদের ভারতবর্ষে এখন শিক্ষা দীক্ষায় অন্য উন্নত দেশের তুলনায় আমরা এখন প্রগ্রেসিভ মানে উন্নতশীল হয়ে গেছি। যেখানে আমরা শিখাতাম ওইখানে আমরা এখন শিখছি। তো এটা করেছে ব্রিটিশ। তেমনি ত্রিপুরা রাজ্য ভারতের সাথে যুক্ত হওয়ার পর 1949 সনের 15 অক্টোবর যোগ দেওয়ার পর 35 বছর কংগ্রেস এবং 35 বছর বামফ্রন্ট সিপিআইএম এর নেতৃত্বে যে করেছিল সরকার করেছিলেন, তখনও ওনারা এইসবগুলি কোনো চিন্তাই করেননি। তার জন্য আমাদের প্রায় 70 বছর অনেক পেছনে আমাদের রাজ্যের প্রজন্মটাকে ওনারা ফেলে দিয়েছিলেন। কিন্তু এখন আমাদের চলো পাল্টাই করে পাল্টানোর পর বিনা রক্তপাতে সিপিএম নামক সেই কুশাসন থেকে মুক্তি হওয়ার পর যে আমাদের সরকার এখন 7 বছর চলছে, তো এখানে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিভিন্ন জায়গায় যে বরাদ্দ করা হয়েছে এটা সত্যি সতর্ক। তার জন্য আমাদেরও সতর্ক থাকতে হবে, কারণ ওনারা আবার তুলেছিলেন কে নাকি, আমি এটা রেকর্ড রাখিনি, যে কত কোটি টাকা জানে কি কত কোটি টাকা নাকি গতবারের বাজেট থেকে ব্যয় করা হয়নি, এরকম বলেছেন। জানি না উনি কোন তথ্য পেয়েছেন, হয়তো করতে পারে। তো আমরাও সবাই হাউজে যারা আমরা আছি, যারা ঘরে বসে শুনছেন, বাম গ্যারেজ কোনো পক্ষকে আমি বলছি, আপনারা তো কমসে কম বেশি না হলে 13 জন তো হয়ে আছেন 60-এর মধ্যে। তো 13 জন আপনাদের এলাকাতে যাহাতে যে বাজেট আসবে এগুলি যাতে সঠিকভাবে ব্যবহার করে খরচ করা হয়। কিন্তু দেখেছি গত কয়েক বছর দেখা গেছে যে সিপিএম এর যে কয়েকজন ছিল তাদের ক্ষেত্রে দেখলাম কোন প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হয়েছে ওরা সঠিকভাবে এটাকে কোনো প্ল্যানিং দেয়নি, তার জন্য খরচ করেনি। এতে আমাদের রাজ্যের একটা ক্ষতি হয় এবং জনতা সুযোগ পাচ্ছে না, এটা যাতে না হয় তার জন্য এখন দেখলাম শিক্ষাতে 20 নম্বর পয়েন্টে গুণগত মান, রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুণগত মান অধিগত সময়ের সাথে করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন শিক্ষক ও শিক্ষক অনুষদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক, নবম দশম শ্রেণীর জন্য 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্নাতক, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে এই বিষয়।
এবং এখানে 120 লক্ষ টাকা রাখা হয়েছে। তেমনি 23,300 বাইসাইকেল আগে পূর্বতন সরকারের জমানায় মেয়েদের মধ্যে শুধু অন্তর্দয়রাই পেত সাইকেল, কিন্তু আমাদের সরকার আসার পর এটাকে মেয়ে ক্লাস 9-এ উঠলে তাদেরকে সাইকেল দেওয়া হয়। তো এটা হচ্ছে প্রগ্রেসিভ। ওনারা এটা বুঝতে পারেন না, বুঝবেনও না। তো কি করে ওনারা কয়েকজন ভাষণ দিয়ে তার জন্য দেখা যাচ্ছিল কয়েকজন ভাষণ দেওয়ার পরে কিভাবে এখান থেকে সমালোচনার মুখর থেকে বাঁচা যায় রাস্তা খুঁজছিলেন, কিন্তু এটা কায়দা করে এটা বেরিয়ে গেছে। তো কাজে ওদের সামনে বলতে পারলে ভালো হতো, কারণ ওই একটা কথার মধ্যে আছে না, যাত্রা যখন ফুটে ওঠে তখন দেখানোর লোক যদি থাকে তখন ফুটে ওঠে, তো দেখানোর লোক না থাকলে পর ঠিক মতো যাত্রা গানও গুলো হয় না। তো এই কমসে কম অল্প কদুরের মধ্যেও এই 13 সাহিত্যের মধ্যে 13 আছে, তো এরা তো শোনানো উচিত। তবে ঘরে বসে নিশ্চয়ই শুনছেন, তবে ওদের বাদেও বাকি আমাদের জনতা জনার্দন করে শুনছেন। আপনারা একটু বিচার করবেন তাদের সময় কি হচ্ছে এবং এটা তুলনা করবেন। 390 কোটি টাকা আমাদের এখানে রাখা আছে। তো তেমনি 21 নম্বর পয়েন্টে শিক্ষার ক্ষেত্রে এখানে দেখা গেছিল যে 3,136 বিদ্যালয়ে নতুন ভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। আসলে আমাদের এখানে একটা সুযোগ এসেছিল, বেঙ্গালুরুর ইসকনের তরফ থেকে, অক্ষয় পাত্র ফাউন্ডেশনের তরফ থেকে, যখন বামফ্রন্টের সময় মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, আমি তখন ছিলাম, যে ওনারা বলছিলেন আমরা 18 লক্ষ লোকে প্রতিদিন দুপুর খাওয়াচ্ছি। আপনার যে এখানে মিড ডে মিলের যে বিষয়গুলি আছে কিছু ব্যাঘাত হবে না। আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা খাওয়াচ্ছেন তারাই থাকবে, শুধু তারা রান্না টান্না করতে লাগবে না, শুধু বর্তনগুলি সবসময় নিয়ে যাবে, খাদ্য ভর্তি, সুস্বাদু খাদ্য ভর্তি নিয়ে যাবে, ছাত্রছাত্রীকে খাওয়াবে, একটু বর্তনটা ধুয়ে আমাদের কন্টেনারে গাড়ির মধ্যে তুলে দেবে, এটি তোমাদের কাজ। কিন্তু মানিকবাবু তখন বুঝলেন না, উনি নাকচ করে দিলেন, না আমি যা চলছি ঠিকই আছে। উনার একটা সন্দেহ ছিল যে হয়তো অঙ্গনওয়াড়ি সেন্টারের যারা রান্না বান্না খাওয়াচ্ছেন, যেটা ওই সারাদিন কাজ তো কিছু পড়াশোনা করেই না, চালে ডাইলে মিক্স করে দেওয়ার পরও চালটাকে আলাদা করার জন্য ওইখানে লেবার লাগিয়ে করা, তো এটা বিক্রি করার জন্য, তো এগুলি বন্ধ হয়ে যাবে, তার জন্য উনি রাজি হলেন না। কিন্তু এই ঐক্যপাত্র ফাউন্ডেশন আসামে গিয়ে ছেড়ে আমাদের মানে ওই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গিয়ে উনি যখন প্রস্তাব রাখলেন, উনি বুঝে বললেন যে হ্যাঁ আমার এখানে এয়ারপোর্টের কাছে আমিন গাঁওয়ে ওরা করে এখন ওইখানে 50,000 ছাত্রছাত্রীকে মিড ডে মিল ভালো খাবার খাওয়াচ্ছেন। আমি ওইটাকে গিয়ে 4-4 বার ভিজিট করে এসেছি, আমি দেখেছি, এবং এটাকে উদ্বোধনের কিনারে আমিন গাঁওয়ে হেমন্ত বিশ্ব শর্মার সাথে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধনের সময় আমি ছিলাম এখানে। তো কাজে এত ভালো, কিন্তু এটাকে ওনারা বুঝতে পারেন, কারণ বামপন্থীরা তো অনেক করে বুঝতে পারে, আগে ওরা বুঝে না। কম্পিউটারের বিরোধিতা করেছিল, কিন্তু এখন এরা কম্পিউটার ছাড়া চলতেই পারে, তো এইরকমই বিষয়। তো কাজে এটা খুবই ভালো দিক। তেমনি 22 নম্বরে এবং বিশেষ করে এখানে পিএমসি প্রকল্পের অধীনে একাধিক, অর্থাৎ পিএমসি মানে প্রাইম মিনিস্টার স্কুল রাইজিং ইন্ডিয়া, মোদিজি সুন্দর একটা দিয়েছেন। অর্থাৎ এই পিএমসি যে স্কুল হচ্ছে এগুলিকে সম্পূর্ণ কেন্দ্র সরকার ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি যত রকমের সবকিছু করবেন। এই জায়গার মধ্যেও দেখা গেছে 181টি বিদ্যালয়ে তথ্য যোগাযোগের পদ্ধতি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের এখানে রাখার প্রভিশন রাখা হয়েছে। স্মার্ট 95টি স্মার্ট ক্লাসরুম, 140 বিদ্যালয়ে 3 ল্যাব, 180টি বিদ্যালয়ে পার্সোনাল আপডেটিং লার্নিং পিএল ল্যাব এবং বিদ্যালয়ের দক্ষতা শিক্ষা বা স্কিল এডুকেশন চালু করা হয়েছে। এর জন্য এখানে দেখা গেছে 77.7 crore এই জায়গার মধ্যে রাখা হয়েছে, এবং
শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ, এগুলি সত্যি মানে এখন যুগের দাবি মিলে যা দরকার। কারণ শিক্ষকদেরকে আমরা বলছি আপনি সঠিকভাবে এখানে শুরু থেকে অর্থাৎ 11:30 থেকে যেখানে হয় সকালে যেগুলি হয় এগুলি ওইখানে থাকার জন্য, তো তাদেরকে যদি আমরা কোয়ার্টার না দিতে পারলে পর তাদের কাছে আমরা আদায় করতে পারি, তার জন্যই এই যে এখানে টাকাগুলি রাখা হয়েছে এবং হোস্টেল তাদের যে কোয়ার্টার গুলি রাখা হয়েছে, এটা সত্যি মানে খুবই যুগ উপযোগী এবং এটাকে আমি সমর্থন করি। আর বিশেষ করে 23 নম্বরে চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয় 18,90,00,000 টাকা ব্যয়ে জেএলএম টিচার্স লার্নিং ম্যাটেরিয়ালস পার্ক স্থাপন করা হয়েছে। এবং এই বিষয়ের সাথে আবার 50,39,00,000 টাকা ব্যয়ে 102,22,137 জন শিক্ষার্থীকে ছাত্রছাত্রীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে এবছর। মানে টোটাল এই 23 নম্বর পয়েন্টে আমি যোগ করে দেখলাম প্রায় 160 কোটি টাকা এখানে প্রভিশন রাখা হয়েছে। তো এটা সত্যি এটা সুন্দর একটা বিষয়। এখানে অনেকগুলি বিষয়, সময়ের জন্য আমি আর বেশি এখানে বলছি না, তবে যেখানে আবার এখানে দেখা গেছে 2058টি বিদ্যালয়ের 1,42,302 জন ছাত্রীকে 3 মাস ব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অর্থাৎ ওইখানে নিশ্চয়ই মহিলাদেরকে আমরা যেমন 1/3 বিভিন্ন রিজার্ভেশন রেখেছি, তেমনি